এই শওকত মোল্লা এই নটোরিয়াস ক্রিমিনালকে হারাতে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীকে লাগবে না। আমাদের ওখানে যে নেতৃত্ব আছে না, কারিমুল থেকে শুরু করে আরও যারা আছে না, ওদের কাছেই তাই লাখ লাখ ভোটে এই শওকত মোল্লা হেরে যাবে। নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী তো শওকত মোল্লার বিরুদ্ধে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা যদি বুথ লেভেলের নেতাকেও খাড়া করে দেওয়া হয় না, তো ওই তুলোর মতো উড়ে যাবে শওকত মোল্লা। কিছুদিন আগে ভাঙড় ঘটকপুকুর সংলগ্ন জায়গায় সেখানে একেবারে আব্বাস সিদ্দিকী একটা ধর্মীয় জলসায় যায় এবং সেই মজলিস থেকে একেবারে আব্বাস সিদ্দিকী শওকত মোল্লাকে একেবারে একক্ষেপ করে বলে যে জাহান্নামের কুকুর। তারপরেই আমরা দেখতে পাচ্ছি একেবারে বিতর্কের ঝড় উঠছে। কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে আজকে কেন কথাটা বলল শওকত মোল্লা কে, সারা বাংলার মানুষ তো জানে। আজকে শওকত মোল্লার প্ররোচনায় ওই ভাঙড়ে কত মানুষ খুন হলো। আরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি বলবে? যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ছিল আরবুল, ওই ভাঙড়ে যে আরবুল বিগত দিনে এমএলএ ছিল, সেই আরবুলের মুখের কথাই শোনো না। আরবুল তো এখনও অন্য কোনো দলে যায়নি। আরবুল তৃণমূল দলটাই করে, আগাগোড়াই করে এসেছে। আজকে ভাঙড়ের তৃণমূলের উৎপত্তি এই আরবুলের জন্যে। আর ওই শওকত মোল্লাটাকে, ওই শওকত মোল্লাই তো দিদিকে মারতে গিয়েছিল, এই আরবুলই বাঁচিয়েছিল। আমরা বলছি না, আরবুল বলছে, দিদির স্নেহধন্য আরবুল বলছে। সেই আরবুলই তো বলছে ভাঙড়ে কি মধু আছে যে শওকত মোল্লা এখান থেকে নড়ছে না। এবং ক্যানিং থেকে লোক এনে আরবুল অনুগামী যে সমস্ত ছেলেগুলো আছে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। টোটাল ভাঙড়ে ক্যানিং থেকে গুন্ডা মস্তান এনে গুন্ডামি করা হচ্ছে, বোম বন্দুক দিয়ে লুট সন্ত্রাস করা হচ্ছে। আমরা বলছি না তো, আরবুল বলছে, দিদির স্নেহধন্য আরবুল বলছে। তাহলে ভাঙড়ে ওই শওকত মোল্লা কি, ওর কাজ কি, ও মানুষটাকে, ও তো আগে সিপিএমের হারমাত বাহিনী ছিল। আমি বলছি না, আরবুল বলছে, বাংলার মানুষ জানে। ওই দিদিকে মারতে গিয়েছিল। সেই শওকত মোল্লা এখন দিদির স্নেহধন্য হয়ে গেছে। আর যে দিদিকে বাঁচিয়েছিল সেই আরবুল এখন প্রাপ্ত হয়ে গেছে। আমরা তো এর আগেও দেখেছি যে সিরাজুল ইসলাম এই দিদিকে বুকে আগলে করে, বামফ্রন্টের আমলে সিরাজুল ইসলাম যিনি চাকরি করতেন পুলিশের, এই দিদিকে বাঁচিয়েছিল। তার জন্যে সেই সিরাজুল ইসলামের চাকরি চলে গেছিল। দিদি ক্ষমতা এসেছিল, পারেনি তো সেই সিরাজুল ইসলামকে চাকরিটা ফিরিয়ে দিতে। এই দিদি হচ্ছে যে পাতে খায় সেই পাতি নোংরা করে। এই দিদিমণি হচ্ছে গদ্দার। আমি বলছি না, আরাবুলের ভাষায় বলছি। নাহলে শওকত মোল্লাকে কি ওই জায়গায় রেখে দেয়? সে একটা নটোরিয়াস ক্রিমিনাল। এবং দিদিমণি নিজেই বলে সে বোম বাঁধে, সে সন্ত্রাস করে। আর সেই ভাঙড়ে সন্ত্রাস চলছে। তার বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী যে মিটিংটা, যে জলসাটা ভাঙড়ে করেছে, সেখানে মানুষের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্তভাবে। লাখো লাখো মানুষের ভিড় হয়েছিল, রাস্তাঘাট জ্যাম হয়ে গিয়েছিল। তার জন্যে তো দিদের বুকে ব্যথা ধরছে, শওকত মোল্লার বুকে ব্যথা ধরছে যে এই বুঝি আমাদের মসনদ চলে গেল। হ্যাঁ, এই বাংলার মানুষ আমি কথা দিচ্ছি, যদি মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকে, ওই শওকত যদি এক বাপের বেটা হয়ে থাকে, এই ভাঙড়ে, এই বাংলায় নিরপেক্ষভাবে বাংলার মানুষের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার তাদের মতো করে প্রয়োগ করতে দিক। তাহলে দুধ কা দুধ পানি কা পানি বোঝা যাবে দিদিমণির কত বড় মানুষের প্রতি দরদ, এবং মানুষ দিদিমণিকে কতটা চায়, শওকতকে কতটা চায়, মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কতটা চায়, এবং নওশাদ সিদ্দিকী কতটা চায়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে কতটা চায়। মানুষ বুঝতে পারবে, দুধ কা দুধ পানি হয়ে যাবে। ক্ষমতা আছে এদের? ক্ষমতা নেই। এরা তো গায়ে মানে না। আপনি মোড়ল যে মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী,
আমরা দিনের আলোর মতো দেখতে পেয়েছি। সেই শুভেন্দু অধিকারী প্রত্যেকটা মুহূর্তে দিদিকে এবং দিদির প্রশাসনকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। দিদির ক্ষমতা আছে, দিদির বুকের পাটা আছে, ওই শুভেন্দু অধিকারীকে জেলে ভরবে? কখনোই ভরতে পারবে না। কারণ দিদির আর দিদির ভাইপোর জাহানটা ওই অমিত শাহ নরেন্দ্র মোদির কাছে জমা দেওয়া আছে। যখনই এদের উপরে অ্যাটাক করতে যাবে, যখনই এদেরকে জেলের মধ্যে ঢোকাবে, অমনি সেই হাতিম তাই বই দেখেছেন, হাতিম তাই বইয়ের মতো টিপে ধরবে আর দিদি আর ভাইপো ছটফট ছটফট করবে। অতএব দিদির ক্ষমতা নেই। দিদির ক্ষমতা আছে কোথায়? ভাইপোর ক্ষমতা আছে কোথায়? শওকত মোল্লা নটোরিয়াস ক্রিমিনাল এর ক্ষমতা আছে কোথায়? না দুর্বল মানুষের উপর। সেই ভাঙড়ে সেই দুর্বল একটা মহিলা, গ্রাম্য একটা মহিলা, সে শুধু একটু বলেছিল ভাতার, তাই নিয়ে কেস করে বাচ্চা সহ তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। এই সময় তখন দিদি মর্দাঙ্গি দেখায়, শওকত মোল্লা মর্দাঙ্গি দেখায়, তৃণমূল কংগ্রেস মর্দাঙ্গি দেখায়। তৃণমূল কংগ্রেসের যে পোষা কিছু প্রশাসন তারা মর্দাঙ্গি দেখায় দুর্বলের উপরে, সবলের উপরে নয়। তখন ইঁদুর হয়ে যায়। এই তো এদের নেচার, এই তো এদের ক্যারেক্টার। বাংলার মানুষ দেখছে এই মুখোশধারী মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুখোশধারী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে কিনা জিতেছে 70,000 না কত ভোটে জিতেছে, প্রচুর ভোটে জিতেছে। কিভাবে জিতেছে? কোর্টে কেস চলছে, ভিডিও ফুটেজগুলো দেখছে, ওনার জেতার কারণটা কি এত ভোটে। তো এই সমস্ত কর্মকাণ্ড এরা দুর্বলের উপর করে। আর বাংলার মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত হচ্ছে এদের কথায়, শুভেন্দুর কথায়, মমতার কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, এই নটোরিয়াস ক্রিমিনালদের কথায় কেউ কর্ণপাত করছে না। আর কিছুদিন বাকি ভোটের, ঠিক সময় আসলে আপনারা দেখতে পাবেন এই বাংলার মানুষ একত্রিত হয়ে নিজের ভোট নিজে দেবে এবং উন্নয়নের স্বার্থে যারা কাজ করবে, যারা ধর্মীয় রীতিনীতি নিয়ে চলবে না, তাদেরকেই মানুষ ভোট দেবে। এই বিজেমূলকে বাংলা ছাড়া করবে। আপনারা দেখে নেবেন 2026-এ তার তোড়জোড় এই বাংলার মানুষ তৈরি করছে। একেবারে ঘটকপুকুরে সেই ধর্মীয় জলসার পরে একেবারে শওকত মোল্লা সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। সেই মিছিলে দেখা যায় একেবারে উপচে পড়া মানুষের ভিড় এবং সেই মিছিল থেকে একেবারে শওকত মোল্লা বললেন যে ওরা ঘটকপুকুরে ধর্মীয় জলসা করেছে, একেবারে সেই লোকগুলো আনা হয়েছে হাড়ুয়া, মিনাখা, দেগঙ্গা, বসিরহাট এবং আমডাঙ্গা থেকে। সেই মানুষগুলোকে জড়ো করে এবং ভাঙড়ের মানুষকে ভুল বোঝাচ্ছে এই আব্বাস সিদ্দিকী ভাঙড়ে বারবার এসে। দেখুন, প্রথমেই বলবো ও তো একটা ধাপ্পাবাজ। যে কথাটা বলেছে শওকত মোল্লা, ও তো নিজেই একটা চিটিংবাজ। আমি বলছি না, ও আরাবুল একই সঙ্গে তো একই কাতারে চলেছে, ভাই ভাই মিলিতও হয়েছে। সেই আরাবুলই তো সবসময় বলে যে এই ভাঙড়ে ক্যানিংয়ের লোক, মিনাখার লোক এই শওকত মোল্লা নিয়ে আসে। সেই শওকত মোল্লা এখন ভাঙড়ে যে অনুষ্ঠানটা হলো, বলল আব্বাস সিদ্দিকীর এই অনুষ্ঠানে বিভিন্ন জায়গার লোক গিয়ে ভিড় করেছে। এটা তো ওকে বলতে হবে, কারণ ও তো মুখ পাচ্ছে না। ওকে টিকে থাকতে হলে এই মিথ্যার আশ্রয় নিতে হবে, কারণ মুখ্যমন্ত্রীর কাছে মুখ পাবে না তো। যার ফলে যে কাজটা ও নিজে করে সেটা অন্যের কাছে চাপিয়ে দিচ্ছে। এই তো কিছুদিন আগে দেখলেন না, ওই জাহান নামের কুকুর বলেছে বলে হাড়ুয়ায় বাড়ি, তার একজন হাজি সাহেব বলে নিজেকে দাবি করছে, বড় বড় লেকচার মারছিল। আমি আপনাদের মাধ্যমে ওই ফুচকো হাজি সাহেবকে বলতে চাই, জাহান নামের কুত্তা বলেছে বলে আপনি খুব শওকত মোল্লার হয়ে খুব লাফালাফি করেছেন। আরে আপনি কেমন হাজি? বোম্বে হাজি নাকি? যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, এ হাজি সাহেব তুমি কোথায় ছিলে? তখন তোমার জবান বন্ধ হয়ে গেছিল না? দিদির চটি চাটছিলে এরম করে করে।
তুমি আবার নিজেকে হাজী সাহেব বলছো? আরে জাহান্নামের কুত্তাকে জাহান্নামের কুত্তা বলেছে, তাতে তোমার জ্বলন ধরেছে, তুমি নিজেকে হাজী সাহেব প্রমাণ করে খুব ভাষণ দিচ্ছ। তাও তো তোমার ভাঙড়ে বাড়ি না, তোমার বাড়ি তো হাড়োয়ায়। তুমি আমাদের সওগাত, তাহলে বাইরে থেকে লোক কারা আনে? তুমি সেই ভাঙড়ে গিয়ে বক্তব্য দিচ্ছ, তোমার বাড়ি হাড়োয়ায়, তাহলে বাইরে থেকে লোক কে আনে? আব্বাস সিদ্দিকী আনে না, তোমার শওকাত আনে, শওকাত মোল্লা নিজে আনে। তখন তুমি খুব বাতেলা দিয়েছো হাজী সাহেব। আর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কোরআন শেষ হয়ে যাবে, তখন তোমার জবান কি বন্ধ ছিল? যখন বলেছিল ওয়াকফ আন্দোলন এখানে করবে না, ওয়াকফ আন্দোলন বা ওয়াকফ নিয়ে গুলুগুলি করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। হে হাজী সাহেব, তখন কোথায় ছিলে? যখন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করা, তখন কোথায় ছিলে? খুব লাফাচ্ছ নিজেকে হাজী বলে। তুমি হাজী নামে কলঙ্ক, তুমি বোম্বে হাজী। আমি তোমাকে বলছি আজকে লাফালাফি কম করো, মরতে হবে। কি জবাব দেবে? ওই নটিয়ালস ক্রিমিনালসের কথাই যেও না, ওই মুখোশধারী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই যেও না। আমি তোমাকে বলছি, যদি সত্যিকারের হজ করে আসো, হাজী হয়ে থাকো, শুধরে যাও, পাল্টে যাও, দিনের দিকে নজর দাও। চটি চেটো না, চটি চেটো না, চটি চেটো না। আমি তোমাকে বলছি হাজী সাহেব, এখনও শুধরে যাও। একেবারে আব্বাস সিদ্দিকীর ইঙ্গিতপূর্ণ বক্তব্য ছিল সেই স্টেজ থেকে একেবারে শওকত মোল্লার দিকে, যে আমাকে বেশি ঘাঁটালে একেবারে ঘাড়ে চেপে বসবো, নিঃশ্বাস পর্যন্ত নিতে পারবে না। তাহলে কি 26শে বিধানসভায় একেবারে ক্যানিংয়ে আব্বাস সিদ্দিক ভোটে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন? দেখুন, প্রথম কথা হচ্ছে শওকত মোল্লার যা ট্র্যাডিশন দেখতে পাচ্ছি, এখন ও ভাঙড়ে দাঁড়াবে না ক্যানিংয়ে দাঁড়াবে, ও নিজে ঠিক করুক। আদেও দিদি ওকে টিকিট দেবে কি না সেটাও একটা ব্যাপার আছে। এবারে বলি, যদি ক্যানিংয়ে দাঁড়ায়, আব্বাস সিদ্দিকীর লাগবে না। এই শওকত মোল্লা, এই নটোরিয়াস ক্রিমিনালকে হারাতে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীকে লাগবে না। আমাদের ওখানে যে নেতৃত্ব আছে না, কারিমুল থেকে শুরু করে আরও যারা আছে না, ওদের কাছেই তাই লাখ লাখ ভোটে এই শওকত মোল্লা হেরে যাবে। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী তো দূরের কথা, ওদের বিরুদ্ধে, ওই শওকত মোল্লার বিরুদ্ধে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা যদি বুথ লেভেলের নেতাকেও খাড়া করে দেওয়া হয় না, তো ওই তুলোর মতো উড়ে যাবে শওকত মোল্লা। ওখানকার মানুষ উৎসুক হয়ে বসে রয়েছে এই নটোরিয়াস ক্রিমিনালকে কখন 2026 সাল আসবে আর ডাস্টবিনে ফেলে দেবে। একেবারে শওকত মোল্লা একবার চ্যালেঞ্জ করছে যে আব্বাস সিদ্দিকী যেখানে প্রার্থী হবে, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব সেখানে যেন আমাকে প্রার্থী করে। তাহলে কি শওকত মোল্লা একেবারে বিধানসভা ভোটের আগে টিকিট নেওয়ার জন্য একেবারে এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আমি একটু আগেই বললাম 100% শিওর যে ওকে দিদি এবার টিকিট দেবে না। তাই তো টিকিট নেওয়ার জন্য, নিজেকে বাঁচার জন্য, কারণ ও যদি টিকিট না পায় তাহলে ওর ওখানে টেকা মুশকিল হয়ে যাবে। ও সাধারণ মানুষের উপরে যেভাবে বুলডোজার চালিয়েছে, রোজার সময় মানুষকে ইফতার করতে দেয়নি, ভাবতে পারেন? রোজার সময় মুসলিমদের ইফতার করতে দেয়নি, ছোট ছোট বাচ্চাদের তাদের খাবার খেতে দেয়নি, ভাতের হাঁড়িগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে এই শওকত মোল্লা। মুসলিম বাড়িগুলোকে ওই রোজার সময় বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। সেই মানুষগুলো উৎসুক হয়ে বসে রয়েছে কবে 2026 সাল আসবে আর এই নরখাদককে, এই ভাঙড়, এই ক্যানিং ছাড়া করবে। তাই তিনি জানে দিদি আমাকে টিকিট নাও দিতে পারে, তাই আব্বাসের বিরুদ্ধে লড়ব। আমাকে যদি দিদি টিকিট দেয় লড়ব,
আদৌ টিকিট দেবে কি না শওকত মোল্লাকে ওটা শিওর হতে বলুন। আর আব্বাসের বিরুদ্ধে এগেনস্টে লড়ার স্বপ্ন দেখতে ওকে বলবো, বারণ করব, কারণ ওদের নখের যোগ্য নয় শওকত মোল্লা। শওকত মোল্লাকে আমাদের ওই ভাঙড়ে কারিমুল আছে বা আরও বুথ লেভেলের যে সমস্ত লিডার আছে না, খুব দক্ষ লিডার, তাদের কাছেই শওকত মোল্লা তুলোর মতো উড়ে যাবে। নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী তো অনেক দূরের ব্যাপার।